তো জেল থেকে বেরিয়ে তো আমি মিস্টার যতীন্দ্র বণিকের বাড়িতে আমরা অনেক গল্প টল্প করলাম, ওখানে প্রবাস ভঙ্গ করলাম। করার পরে আমি প্রায় রাত্রি 9টা-10টা নাগাদ আর কি আমাকে খায়ে টায়ে যতীনবাবু আমার সাথে হেঁটে হেঁটে আমি যে বাড়িতে ছিলাম ওখানে দিয়ে গেলেন। খুব একটা বেশি দূর ছিল না, আবার কমও ছিল না, আমাদের প্রায় 15 মিনিট মতন হাঁটতে হয়েছে ওইখান থেকে। আচ্ছা, এটা হলো কি যে এক সুন্দর একটা কাহিনী। আমার কিন্তু খুব আনন্দ লাগছিল এই দুদিন, একদিন হাজতবাস এবং জেলবাসে আমার কখনো এতটুকু আমার ভয় বলে কিছু হয় নাই বা আমি ভেঙে পড়ি নাই। আমার যেন একটা অফুরন্ত একটা আনন্দ ছিল। আর শুধু ভাবতাম আমি আজকে কত লাকি ম্যান, লোকে কত কিছু করে এই যে জগতে যায়, আমি তো আজকে ঈশ্বরের নাম করে এসেছি। এইটা আমার কাছে বিরাট ব্যাপার আর কি, আমাকে প্রচন্ড খুশি দিচ্ছিল হৃদয় আর কি। যাই হোক, বাড়িতে যখন আমি এলাম তখন তো বাড়ির মা বাবা অন্যরা সবাই আর কি ঘিরে ধরলো। ওখানে যে স্টুডেন্ট গুলো ছিল, স্টুডেন্ট গুলো এলো, এই আবার আরম্ভ হলো কাহিনী। এই বলতে 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 প্রায় রাত 1টা বাজলো আর কি। তারপরে আমরা সবাই ঘুমিয়ে গেলাম যে যার মতন। পরের দিন সকালবেলায় পাড়ার সব ছেলেরা মেয়েরা আবার বৃদ্ধ বনিতা যে কথাটা বলে আর কি বাংলায়, সবাই এলো, কি জন্য নিয়ে গেছিল, কি ব্যাপার, কেন হলো, এই সমস্ত কথা টথা নিয়ে আর কি, এই আর কি সাপোর্টিভ মেন্টালিটি নিয়ে এলো সবাই আর কি। আর পরে ওই দিন আমি আর কোথাও গেছি না, খুব টায়ার্ড ছিলাম, কারণ সন্ধ্যাবেলা আবার প্রেয়ার মিটিং আছে। ওই বাড়িতে আমি কাটালাম। ইতিমধ্যে বাড়িতে থাকাকালীন ওই আমি মেসে যে মেসটা বলেছিলাম, স্টুডেন্টদের যে মেস আর কি, যে খাওয়ার জন্য, তাদেরকে বললাম যে তোদের কি টাকা পয়সা কোনো অ্যাডভান্স লাগবে? ওরা বললো না, আপনি এক কাজ করবেন, মাস শেষে দিয়ে দেবেন আর কি। তো যাই হোক, ওইভাবে ওই দিনটা কাটলো। সন্ধ্যাবেলা বসে আমাদের যথারীতি প্রেয়ার আরম্ভ হলো। লোক উপচে পড়েছে, জায়গা নাই। শেষকালে বাধ্য হয়ে আমরা উঠানে করলাম, কারণ এত লোক ঘরের মধ্যে বসার জায়গা ছিল না। বিশেষ করে আজকে একটা ব্যক্তি যে জেল থেকে এসছে আর কি, এটা একটা উৎসুক ছিল মনে সবার। যথারীতি প্রার্থনা হলো, তারপর গান বাজনা হলো একটু খালি গলায়। আমাকে গান গাইতে বলে সবাই, আমিও গাইলাম, ওরাও গাইলো। ইতিমধ্যে একটা ছেলে নির্মল বণিক বলে, সে একটা গান লিখলো আর কি, গান লিখে এনেছে, সে এবার শোনাতে চাইলো আর কি। আমি নিশ্চয়ই। তো ও গানটা গাইলো এইভাবে, শুনুন শুনুন ভাই বোনেরা, শুনুন আমার মাতা পিতা, নতুন যুগের নতুন কথা শোনাতে এসেছি। কৃষ্ণ যখন জন্মেছিলেন, গীতায় তিনি বলেছিলেন, কল্কি যুগে আসবো আমি বাহাউলা নামে গো, তোমরা জানো না, তোমরা জানো না। এই আমি ওকে খুব এনকারেজ করলাম, বিউটিফুলি তুমি আরো লেখো, এটা এই সুরে ঠিক আছে, এইটুকুই। আমরা এখন গ্রামে ট্রামে যাবো, যখন আমরা গাইবো। খুব সুন্দর লাগলো আর কি। হওয়ার পরে বেশি কিছু আর বড়রা কেউ প্রশ্ন করেনি, কারণ তার আগে মোটামুটি যারা আমার সাথে আগে দেখা করেছে বা যারা কোর্টে গিয়েছিল তারা সব শুনেছে আর কি। ইতিমধ্যে আমরা যখন জামিন দিয়েছিল তখন পুলিশকে অর্ডার দিয়েছিল যে 15 দিনের মধ্যে আমার নামে যা কিছু আছে সব তথ্য পেশ করতে আর কি, সেকেন্ড হিয়ারিং আর কি। তো আমি যখন এরকম হয়েছিল, আমাদের ভাইদের মধ্যেও কিছু দিল্লি টিল্লিতে তারা ভাবছিল যে আমি একটা কিছু করেছি নিশ্চয়ই, সেই জন্য আমাকে পুলিশে ধরে নিয়ে জেলে গিয়েছে আর কি। এরকম আর কি আমি শুনেছি পরে আর কি। যাই হোক, এটা তো হতেই পারে। ইন্ডিয়াতে ন্যাশনাল টিচিং কমিটি ছিল। এই ন্যাশনাল টিচিং কমিটি থেকে তখন ওই সেকেন্ড হিয়ারিং এর আগের দিনে আর কি মিস্টার গণেশ সেনয় বলে ওনাকে পাঠালেন আসলে ব্যাপারটা কি হয়েছে না হয়েছে দেখতে আর কি।
আচ্ছা। তো উনি এলেন, এসে আমরা গেলাম সবাই কোর্টেতে যখন হিয়ারিং হলো, পুলিশের তথ্য অনুযায়ী কিছু দিতে পারলো না, তখন কোর্ট অর্ডার দিল দেবদাস সিংহ ভাই যে শিক্ষক, উনি ফ্রি, উনি ত্রিপুরার যে কোনো জায়গায় যেতে পারেন এবং দরকার হলে প্রশাসন ওনাকে হেল্প করবেন যদি উনি কোনো অসুবিধাকে পড়েন। এটা ভার্ডিক্ট হয়ে গেল। আমরা হাসতে হাসতে সবাই চলে এলাম বাড়িতে। ওই জন্য প্রচুর লোকও গিয়েছিল, তো আর কাউকে কিছু বলতে হয় নাই, সবাই খুব খুশি। সবাই জানলো যে এটা ব্যাপারটা এই নয় এই। গণেশ সেনায় পরের দিন চলে গেল আর কি, তথ্যটা নিয়ে ও চলে গেল, ও খুশি। ইজ এ গুড ফ্রেন্ড অফ মাইন্ড পরে হয়েছিল আর কি, এখনো খুব ভালো সম্পর্ক তার সাথে। সে বেশ কিছুদিন, কিছু বছর ন্যাশনাল পিকচার অ্যাসেম্বলি মেম্বার ছিল। is also regional member of the manager of the Kotak bank, এখনো সে আছে ব্যাঙ্গালোরে। তারপরে তো আমার জিন্দগি শুরু হলো ত্রিপুরাতে। আমি আর আগরতলায় বেশ করে রইলাম না, এবার আমি বিভিন্ন জায়গায় যেতে লাগলাম এবং প্রায় 2 সপ্তাহ বাদে বাদে ধর্মনগরে যেতে লাগলাম। তখন ত্রিপুরাতে কমিউনিকেশন খুব একটা বেশি ভালো ছিল না, যে কোনো জায়গায় খুব কম, 2টা বাস সকালে যেত, 2টা বাস আবার ওখান থেকে সকালবেলা ছাড়তো, এইভাবে ছিল। কিন্তু একটা জিনিস অ্যাভেলেবেল ছিল, সেগুলো হচ্ছে ট্রাক। একটা হচ্ছে কি, ধর্মনগর থেকে আগরতলার যে রাস্তাটা, এইটা প্রচুর তেলের ট্রাক পাওয়া যেত আর কি, তেলের ট্রাক, তেল আনা ক্যারি করার কি অয়েল ক্যারি করার ট্রাক গুলো, ওটাতে আমরা উঠতাম। আমি ভোরবেলা এখান থেকে উঠতাম 4টার সময়, ওইখানে গিয়ে নামতাম ভোরবেলায়, এবং তারপরে ওখানে নেমে আর রেস্ট নাই, সকালবেলায় টিচিং এ চলে যেতাম বিআর সিং কে নিয়ে, এরকম করতাম আর কি, করে আবার ফিরে আসতাম। ফিরে এসে আবার এবার সাউথ ত্রিপুরায় যেতাম, কেননা ওই যে কলেজের ছেলেরা যারা আমার সাথে ওই ঘরেই থাকতো আর কি, ওই বাসাতে অন্য রেড টেনেন্ট হিসেবে, এবং একসাথে মেশে খেতাম। তো তাদের অ্যাড্রেস নিয়ে, তারা যখন ছুটিতে বাড়ি যেত তাদের অ্যাড্রেস নিয়ে ওখানে যেতাম। মানে বিশ্বাস করব না, গ্রামের পর গ্রাম হেঁটে যেতে হতো মেন ওই ট্রাক থেকে নেমে। হয়তো তারপরে লোককে যে জিজ্ঞেস করবো যে অমুকের বাড়ি কোথায়, এই লোকই পেতাম না। তারপর আমরা হাঁটতাম, হাঁটতে হাঁটতে কোনো একটা সময় একটা লোককে পেলাম, গ্রামের লোকে সবাই সবাইকে চেনেছে, তার গ্রামের না হলেও আর একটা গ্রামের লোক হলেও চেনে আর কি। তো এরকম জিজ্ঞাসা করে গেলাম। আমার মনে আছে প্রথম দিন তার বাড়িতে পৌঁছাতে পারলাম না, বিরাট বড় জঙ্গলের নিচে। আমার কাছে একটা চাদর ছিল, সবসময় আমার কাছে থাকতো একটা গামছা, চাদর, এই সমস্ত থাকতো আর কি। কি করবো, কোনো লোকজনও পাচ্ছি না। ওইখানে ওই গাছের নিচে আর কি আমার কাছে কলা পাকা আর পাউরুটি ছিল, ওইটা খেয়ে আর জল খেয়ে আর শুয়ে গেলাম। আর মনে মনে হচ্ছে যদি কোনো পশু এসে, বাঘ ভাল্লুক এসে ধরে নিয়ে যায়, যাক ঈশ্বরের কাজে এসে নিয়ে যাবে, কোনো ব্যাপার নেই। তো আমি শুয়ে গেলাম। ঘুম কি আর হয়, যতই কিছু হোক না কেন একটু আতঙ্কেতে ছিলাম। তারপর কখন ঘুমিয়ে গেছি আমি জানি না। তারপর সকালবেলায় যখন প্রথম কিরণ সূর্যের ওঠে, আমার ঘুম ভেঙে গেল। এইবার আমি দেখছি একটা লোক ওই দিক থেকে হেঁটে আসছে, ও কোনো কাজে টাজে যাচ্ছে। তখন আমাকে বলছে, আপনি কে? আসছে, আমি মুখ, এই ব্যাপার, আমি মুখের বাড়িতে যাব। আমি সকালবেলা কোথা থেকে এসছেন? অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে আসে নেই, কালকে বিকালবেলা এসেছি আর কি, কিন্তু রাস্তা খুঁজে পাইনি, যেতে পারিনি আর কি। তো রাস্তা কোথায় ছিল? রাস্তায় আছে এখানে গাছের তলায়। ও লোকটা মাথায় এরকম করলো, বললি মা কি অবস্থা, আপনার কোনো ভয় টয় নাই? কি আর ভয়, কি হবে? তো বলছি যে এখন যেতে পারবেন আপনি? আমি তো, আপনি বলেছেন এইভাবে যেতে যেতে যাবো, দিনের বেলাতে কোনো অসুবিধা নাই। তখন উনিও বলছেন না যে আমি গিয়েছি, কানিতে তো হাঁটা রাস্তা অনেক, আর উনিও একটা কাজে যাচ্ছেন। উনি একটু ইচ্ছাস্পর্শ করে বলে, ঠিক আছে আপনি জানেন। আর তখন তো রহিম ফোন টোন কিছু নাই, এই আর কি অবস্থা। তো হাঁটতে 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 ও বাড়িতে গিয়ে পৌঁছালাম 11টার সময়। ও এত খুশি
এই দাদা এসে আমাদের বাড়িতে আর কি, ওকে বলে গেছে না, ও শুধু বলেছিল যে কখনো সময় পেলে আসবেন আমাদের গ্রামে। ও তো আসে যায়, কলেজে আসে যায়, ওখানে থাকে। তো আমি যে গেছি উইদাউট ইনফরমেশনে, ও আমাকে দেখে সাংঘাতিক খুশি আর কি। তারপর ওর দাদা মা বাবার সাথে পরিচয় করে দিল, দাদা বৌদির সাথে। তারা তো কি করব না করব এখন, অতিথি আপ্যায়ন করার জন্য বিশেষ ব্যস্ত। আমি তখন ওদেরকে বললাম যে এরকম যদি করেন সবাই, তাহলে আমি এখনই চলে যাব। আমি এই জন্য একটা নিয়ে এসেছি আপনাদের সবার সাথে কথা বলতে। সুশীল আমার ভাইয়ের মতন, সুশীল আমার মনে আছে, সুশীলের নাম সুশীল পাল। সুশীলের সাথে আমি খুব পরিচিত, এখানে এসছি আপনাদের সাথে দেখা করতে। কি হয়, যাই হোক, রাজার মতন সেবা, আমার বিছানা, আমার সবকিছু ওখানে 2টা রাত কাটালাম। এবং ওই গ্রামেতে সমস্ত লোককে ডেকে ওখানে মিটিং টিটিং করলাম, ওদের বাড়িতে ছিলাম, খাওয়া দাওয়া সব ওখানে। মানে চিন্তা করতে হবে যেন মনে হচ্ছে যে আমি আমার বাড়িতে এত সেবা শুশ্রূষা পাই না, এইরকম। শুধু একটাই প্রবলেম ছিল, সেটা হচ্ছে টয়লেট করার কি। টয়লেটটা কাঁচা টয়লেট এবং বাড়ি থেকে অনেকটা দূরে, লোঙ্গার, এখানে লোঙ্গা বলে, লোঙ্গার মধ্যে, যেটা আমি খুব অভ্যস্ত নই তো একদমই। ত্রিপুরাতে এসে দু এক জায়গায় গেছি আর কি, ধর্মনগর ওই সাইডে, কিন্তু এরকম ভাবে না আর কি। বাট একটা জিনিস কি, কোনো লোকজন নাই আর কি চারিদিকে, মানে ফাঁকা আর কি। তো যাই হোক, ইতস্তত করে এগুলো করে স্নান টান করে তারপরে এইবারে বসলাম। মানে একটা গ্রুপ যায় আর একটা গ্রুপ আসে, একটা গ্রুপ যায়, আর এই সুশীলের দাদা সবাইকে খবর দিচ্ছে আর কি। আর ওদের একটা রাইস মিল ছিল, ওই রাইস মিলের লোক আছে, ওখানেও বলে দিচ্ছে যে আসবে আমাদের বাড়িতে পাঠাবি, একজন ভালো ধর্মীয় লোক এসছে কলকাতা থেকে, উনি বলবেন, আমরা শুনবো এবং আমাদের যা প্রশ্ন ওনাকে করতে পারি। তো বুঝছো তো, গ্রামেতে একটা ধর্মভীরু লোক, সমস্ত ধর্ম মানে ধর্মের কথা শুনে লোক আসতে লাগলো। তো ওই দুদিনে প্রায় 45 জন নতুন ডিক্লারেন্ট পেলাম আমরা, বাহাই ধর্মের আর কি। এবং তারা ছিল তখনকার তো পঞ্চায়েত হিসেবে একটা করে নয়, গ্রাম হিসেবে একটা করে লোকাল অ্যাসেম্বলি হতো। তো আমি দেখলাম সেখানে যে 3টা গ্রামে থেকে লোক এখানে এসে বাহাই হয়েছে। এইবার আমি সুশীলকে জিজ্ঞেস করলাম, এখন ওই গ্রামেতে আমরা কি করে যাবো? তো বলছে কোনো ব্যাপার না দাদা, সাইকেলে যাবো, আপনি পারবেন তো বসতে, আর না পারলেও পারতে হবে। আচ্ছা হেঁটে গেলে কতক্ষণ লাগবে? তখন বলছে হেঁটে গেলে এরকম 45 মিনিট লাগবে বা 1 ঘন্টা লাগবে। আমি চলে হেঁটে যাই। তো বলছে আপনি পারবেন? তোর বাড়িতে আমি এলাম হেঁটে, কোথা থেকে রাত কাটিয়ে দিন কাটিয়ে, কোনো ব্যাপার না, হাঁটতে হাঁটতে যাবো, দুজন মিলে কথাও বলবো আর ভালো লাগবে। তো হেঁটে হেঁটে ওইরকম 3টে গ্রামতে গেলাম এবং সেখানেও প্রচুর বাহাই হলো। ওইখানে তার মধ্যে গঙ্গাচড়া বলে একটা গ্রামের তো একটু অপোজিশন পেলাম আমরা। আমি নাম উল্লেখ করবো না, ধর্মের গুরুদের শিশুদের তরফ থেকে আর কি। এবং তারা ওইখানে সন্ধ্যাবেলায় বড় একটা মিটিং রেখেছিল সমস্ত লোকেদের, যেখানে আর কি আমাকে প্রুভ করতে হতো যে আমি একজন ভালো লোক, ধর্মীয় লোক, এবং আমি যেটা এনেছি এটা কোনো খারাপ কিছু নয় আর কি, মুসলিম টসলিম কিছু নয় আর কি। যাই হোক, তারা ভাবতো মুসলিম কিংবা খ্রিস্টান যে কোনো একটা হবে আর কি, এই সমস্ত নিয়ে আর কি এটা করেছিল। তো তোমার এই গ্রামের বাজারে একটা সেট থাকে, সেটা মানে প্রচুর লোক দাঁড়াতে পারে, বসতে পারে, প্রায় 200-300 লোক আর কি। তো যেখানে আর কি অনেক সময় কীর্তন হয় বা অনেক পরিষেবা হয়, এগুলো হয় আর কি, সেইখানে ওরা অ্যারেঞ্জ করলো সব। এবং সেখানে আমি আধা ঘন্টা বললাম আর কি বাহাই ধর্মের কথা, আমি কি করতাম, কোথায় এসেছি। এইবারে আমি প্ল্যাটফর্ম খুলে দিলাম, কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। একটা লোক আর প্রশ্ন করলো না। তো যারা এসেছিল তাদের 2-3জনকে জিজ্ঞেস করলাম, কি তোমাদের প্রশ্নের অ্যান্সার মিটে গেছে? বলছে হ্যাঁ, যেগুলো প্রশ্ন ছিল আপনি সব উত্তর দিয়ে দিয়েছেন। তাহলে এখন না, এখন আপনি ফ্রি, আপনি যেখানে যেতে পারেন, আমরা আর আপনাকে এখানে বেঁধে রাখবো না। সে আমাকে বেঁধে রাখলে তো তোমাদের লাভ না আমার লাভ। বলছে কি করে? আমি ধর্ম কথা তোমাদের শোনাবো,
তোমরা আমাকে খাওয়া দাওয়া দেবে, তো আমার লাভ না। তো ওরা আসছে আর কি, তো বলছে না না, এটা খুব ভালো জিনিস, আপনি করুন। আমরা তো বিভিন্ন কাজে ব্যস্ত, দোকান টোকান আছে, চাষবাস আছে, না তো আপনাকে সাহায্য করতাম। আচ্ছা, কোনো ব্যাপার না, 24 ঘন্টা আমাকে সময় দিতে হবে না, তবে আমরা যখন যেখানে কিছু একটা হবে তখন ডাকলে যদি সময় পায় আসবেন আর কি। সবাই কথা দিলে এই হলো। ওরে পুরা এপিসোডটায় আমি ছিলাম প্রায় 7 দিন, কিন্তু সুশীলের বাড়ি 2 দিন। তারপরে এইরকম করতে করতে অন্য গ্রামেতে, অন্যের বাড়িতে তারাই সব ব্যবস্থা করে থাকছিলাম। এবং আমরা 5টা গ্রামে স্থানীয় আধ্যাত্মিক পরিষদ করার জন্য বাহাই আমরা পেলাম, এত অ্যাডাল্ট বাহাই পেলাম প্রত্যেকটা জায়গায় আর কি। তো তখন আমাদের লোকাল স্পিরিচুয়াল অ্যাসেম্বলি, নতুন লোকাল স্পিরিচুয়াল অ্যাসেম্বলি যে কোনো সময় ইলেকশন করা যেত ফার্স্ট টাইম। আর সেকেন্ড লোকাল স্পিরিচুয়াল অ্যাসেম্বলি যেটা হতো, যেটা এখনকার নিয়ম, 30 এপ্রিল সন্ধ্যা থেকে 21 এপ্রিল সন্ধ্যার মধ্যে সমাপ্ত করতে হবে। যাই হোক, আমি আর দেরি করি নাই, এখানে জায়গাটা দেখলাম ভালো, স্টুডেন্ট, এখানে লোকাল স্পিরিচুয়াল অ্যাসেম্বলি করা যায়। সেখানে লোকাল স্পিরিচুয়াল অ্যাসেম্বলি ইলেকশন হলো, অফিস বেড়ার ইলেকশন হলো। তাদের ফার্স্ট কাজ হচ্ছে কি যে তাদের মিটিং এ ডিসকাস করে এলাম যে টিসি টিসি টিসি, আর পারলে কন্ট্রিবিউট করতে তাদের নিজেদের কাছে, যেটা নিজেদের কাছে থাকবো, যেটা হিসাব সমস্ত অ্যাসেম্বলিতে দেবে। যাই হোক, আমি পরে চলে যাবো এই বলে আমি ওখান থেকে ওগুলো করতে চলে এলাম। এবং এও বলে এলাম যে তখন এটা ছিল মার্চ মাসে, তখন এটা বলে আসার পরে আমি বললাম যে আর 1 মাস পরে ইলেকশন, 20 এপ্রিল। আর 20 এপ্রিল থেকে 21 এপ্রিল আমি যখন আসবো তার আগে একবার এসে আমি বলে যাবো যে খুব সময় কেন হবে, সবচেয়ে হেঁটে হেঁটে। আর এই 24 ঘন্টার মধ্যে সমস্ত অ্যাসেম্বলি গুলো ইলেকশন করতে হবে, তার জানে না ঠিক মতো আমাকে থাকতে হবে। এটা কি হতো, 20 এপ্রিল সন্ধ্যা থেকে 21 এপ্রিল সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে টাইমিং দেওয়া থাকতো, এবং সেখানে লোক পাঠানো এক জায়গা থেকে আরেক জায়গায়, যে তুমি গিয়ে ওদেরকে সবাইকে জোগাড় করো, এবং ওখানে মিটিং হবে, ইলেকশনের পরে মিটিং হবে, তারপরে হবে। খুব বিশ্বাস করবে না, ওই মাস 20 এপ্রিল সন্ধ্যা থেকে 21 এপ্রিল সন্ধ্যা পর্যন্ত খাওয়া নাই, স্নান না, কিছু নাই, শুধু কথা 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 কথা। আমার সাথে 4-5 জন ভাই, তার মধ্যে একটা ভাই সে পাঁচ হাঁটতে পারে না, তুমি যাবে আমার সাথে, তারা বিভিন্ন গ্রামে আমার সাথে যাবে। এটা হলো ওইখানে হলো। হওয়ার পরে আমি ওই দিনের 20 এপ্রিল থেকে 21 এপ্রিল আমি 4টার সময় থেকে রওনা দিলাম। 4টার সময় রওনা দিলাম এই জন্য যে ডক্টর বাসুদেব নায়ার আসবে আগরতলা লোকাল স্পিরিচুয়াল অ্যাসেম্বলির ইলেকশনে, উনি অংশ নেবেন আর কি। আর যেটা ডাকা হয়েছিল ঠিক 21 এপ্রিল 5টার সময় আর কি। আমি 4টা যখন বেরিয়ে গেছি, কি করে যাব, তখন একজনকে ওই পুরানো দিনে মোটর বাইক আছে না, সাংঘাতিক আওয়াজ হয় রাজদূতের মতো, ধুম 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 করে। তো ওরা বললো যে কোনো অসুবিধা নাই দাদা, আপনাকে পৌঁছে দিয়ে আসবো। আমি বাইকে করে, এই বাইক আওয়াজ করে তারা আগরতলায় এই ত্রিপুরা, বলছে কোনো ব্যাপার না, 1.5 ঘন্টা লাগবে। তো আমি তখন যেতেই তো হবে, কোনো রাস্তা নাই, ফোনও নাই যে ফোন করে বলবো 5 মিনিট পরে আসবো বা 10 মিনিট পরে আসবো, এরকম কিছু না। ডক্টর বাসুদেবন অ্যাড্রেস সব দেওয়া আছে নাকি, এবং হোটেলও বুক করা আছেন, অনেকে জানিয়ে দেওয়া হয়েছে টেলিগ্রাম করে যে কোন হোটেল কি বৃত্তান্ত, এয়ারপোর্ট থেকে এসে করবে। তো ওটা করে ইলেকশন করে আমি ফর্ম নিয়ে ওই বাইক করে চলে এলাম আর কি। এসে এবার ওকে বললাম তুই থাক আজকে আমার এখানে, কোন বউ না যদি আসলে বাড়িতে চিন্তা করবে বলে আসি। আমি আর জোরাজুরি করলাম যে ঠিক আছে যাও। কিন্তু এই যে রাস্তা, মানে বাস রাস্তা, এটা হবে প্রায় 7 কিলোমিটার মেইন রোড থেকে, আর তারপরে গ্রামের মধ্যে প্রচুর হাঁটা, প্রচুর কিলোমিটার।
তারপরে আগরতলা লোকাল স্পিরিচুয়াল অ্যাসেম্বলি ইলেকশনের ঠিক আরম্ভ হয়ে গেছে, কারণ যতীন্দ্র বণিক আর প্রথম যে একজন ভাই হয়েছিল নরেশ পদ্মদেব বর্মা, যতীন্দ্র বণিক, তার সাথে তারও যুবকরা, তাদেরকে বলেছিলেন যে আমি যদি দেরি হয় একটু তোমরা প্রেয়ার কিন্তু আরম্ভ করে দিও। ইতিমধ্যে ডক্টর বাসুদেবনকে খবর নিয়ে ওর বাড়িতে পৌঁছে গেছে। পৌঁছে গিয়ে ওরা প্রেয়ার করে ইলেকশন প্রসিডিউর আরম্ভ করে দিয়েছে আর কি। আমার পৌঁছাতে প্রায় 6টা বাজে। তো আমাকে পেয়ে তো সবাই খুশি, ডক্টর বাসুদেবন খুশি। যাই হোক, ইলেকশন হলো। আমার মনে আছে প্রায় আমরা 27 জন অ্যাডাল্ট বিলিভার ইনক্লুডিং মি আমরা ভোট দিলাম এবং প্রথম লোকাল স্পিরিচুয়াল অ্যাসেম্বলি গঠিত হলো। এবং তারপরের দিনে ডক্টর বাসু বললেন, দাদা কত সাল? সকাল 10টার সময় 79-এ। 79, ওকে। যে বছর আমি গেছি, আমি তো গেছি 10ই জানুয়ারি। এই 10ই জানুয়ারি থেকে 21শে এপ্রিল পর্যন্ত এত কিছু ঘটনা ঘটছে। 4 মাসের মধ্যে। 4 মাসের মধ্যে মানে শুধু এই পার্টটা গেল। তারপর আমি 10 দিন 15 দিন পরে ধর্মনগরে যেতাম। ওখানে গিয়েও 3-4টে লোকাল স্পিরিচুয়াল অ্যাসেম্বলির মানে কি বলে এটাকে গ্রাউন্ড তৈরি করে এসেছি, যেটা বিআর সিং যে ওগুলো ইলেকশন গুলো করিয়েছে আর কি, যে আমার কয়েকদিন আগে আর কি ত্রিপুরাতে এসেছিল। তো লোকাল স্পিরিচুয়াল অ্যাসেম্বলি পরের দিন মিটিং হলো। মিটিং এ অফিস বেড়া ইলেকশন হলো। ভিশন মোটো ডক্টর বাসুদেবন বললেন, আমি ট্রান্সলেট করলাম বাংলাতে। তবে তখন শুধু 2টা জিনিসের উপর জোর দেওয়া হলো, একটা হচ্ছে 19 দিবসের সহভোজ আর আরেকটা হচ্ছে টিচিং। এইটা আর কি প্ল্যানিং করা হলো। সাথে আরেকটা প্ল্যানিং করা হলো যে ফান্ড, কেন ফান্ড ছাড়া টিচিং এর যেতে অসুবিধা, এটা আমাদের ফিল করার আগে ওখানকার 2জন মেম্বার অফ দ্য লোকাল স্পিরিচুয়াল অ্যাসেম্বলি তারা বললো। একথা শুনে তো ডক্টর বাসু খুব খুশি হলো যে একটা নতুন জায়গায় ফান্ডের ব্যাপারটা তারা নিজে না ইনিশিয়েটিভ নিল, এটা বিরাট ব্যাপার আর কি। তো পরের দিনে হলো, হওয়ার পরে ওখানে খাওয়া দাওয়া হলো মালিকের বাড়িতে। ডক্টর বাসুদেব এবং আমার খাওয়া দিল। খেয়ে এবার আমরা দুজনে বেরলাম টাউনে। বাসুদেব বললো যে এখানে কি মার্কেট আছে, চল আমাকে নিয়ে যাই, কারণ কালকে তো চলে যাবো। আমি বলছি এখানে তো আমি গেছি না, আমি শুনছি এখানে বাংলা বাজার আছে, যেখানে বাংলাদেশের জিনিস বিক্রি হয় আর কি। নাম হচ্ছে বটতলি। ওখানে গেলাম। ওখানে গিয়ে খুব সুন্দর সুন্দর মেলামাইন টাইপের আর কি প্লেট, বেশ ভালো ডিজাইন কিছু জিনিস উনি কিনলেন। কয়েকটা কাপড় টাপড়ও কিনলেন। কিনে নিয়ে তারপর উনি হোটেলে চলে গেলেন। আমি 8টা-9টার সময় আবার আমি ঘরে ফিরে এলাম। এবার পরের দিনে টেলিগ্রাম এলো আমার কাছে, বিআরসি পাঠিয়েছে যে 3টে লোকাল স্পিরিচুয়াল অ্যাসেম্বলি এখানে হয়েছে। আমিও ওকে পাঠিয়েছি যে সাউথ ত্রিপুরায় 5টা, ওয়েস্ট ত্রিপুরায় 1টা, তাহলে 6টা 3টে লোকাল স্পিরিচুয়াল অ্যাসেম্বলি হলো। আমরা খুব মানে টেলিগ্রাম এটা দেওয়ার পরে এবার যখন মিলনের পালা এলো, আমি মনে হয় তার 1 সপ্তাহ পরে আর কি আমি সাউথ ত্রিপুরাতে এলাম। এসে ওই যে লোকাল স্পিরিচুয়াল অ্যাসেম্বলি গুলো করেছিলাম ওইখানে ঘোরাঘুরি করে ওখানে ভালো করে বুঝে টুঝে প্রায় 10 দিন মতন ছিলাম। 10 দিন ফিরে একদিন গিয়ে আগরতলায় ছিলাম। পরের দিন আমি আবার ধর্মনগরে চলে গেছিলাম।